আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিচ্ছেদ ৩৯ বাগ অর্থ নিয়ে আমরা আলোচনা করব। বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাগ অর্থ। বাগ অর্থ কথাটি কোথা থেকে আসলো সেটি আমরা দেখব। প্রথমত আমরা লিখব যে বাক, বাক যোগ অর্থ। বাক, বাক অর্থ হচ্ছে কথা, তাই তো? এই যে আমরা বাকযন্ত্র বলি, অর্থাৎ যে যন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গগুলো কথা সৃষ্টিতে বা ধ্বনি তৈরিতে ব্যবহৃত হয় সেগুলো বাকযন্ত্র। ফলে বাক অর্থ এখানে এই ক এর সাথে এই স্বরে অ মিলে এখানে বর্গের তৃতীয় ধ্বনি। আমরা জানি যে এরকম ব্যঞ্জন ধ্বনির সন্ধির একটা নিয়ম রয়েছে, ক খ গ ঘ ঙ। তো যদি ক বর্গের বা এরপরে যে চ বর্গ ট বর্গ এরকম প্রথম যে ধ্বনিগুলো থাকে সেই ধ্বনিগুলো পরে যদি স্বর থাকে তাহলে সেটি বর্গের তৃতীয় ধ্বনি, ১ ২ ৩ ৪ ৫, এই যে ৩ নাম্বার যে ধ্বনি সেটি হবে। ফলে বাক যোগ অর্থ, বাগ অর্থ, অর্থাৎ আমরা যে কথা বলি, আমরা যে উচ্চারণ করি সেগুলোর অর্থটা আসলে প্রকাশ করাই হচ্ছে বাগ অর্থের প্রধান কাজ। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বাগ অর্থের ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি আমরা এখানে লিখেছি বাচার্থ, বাচার্থ, আরেকটি হচ্ছে লক্ষ্যার্থ। কখনো কখনো অর্থ পাল্টে যায়। প্রচলিত একটা শব্দের যে অর্থ আমরা বুঝতে পারি এটি পরিবর্তন হয়ে অন্য রূপ বা অন্য অর্থ প্রকাশ করে। যেহেতু অন্য অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে লক্ষ্যার্থ। আর যদি কোনো শব্দ শোনার পরে সেই শব্দের ইমেজ বা ছবি আমাদের মাথায় আসে তাহলে সেটিকে আমরা বলবো বাচার্থ। ফলে এখানে যে আমরা প্রশ্নটি লিখেছি, এখানে একটি উদাহরণ লিখেছি, তিনি মাথায় আঘাত পেয়েছেন। খেয়াল করুন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। এটি যদি বলি তাহলে এখানে মাথায় শব্দের যে অর্থ রয়েছে, মাথায় শব্দের অর্থ কি বোঝাচ্ছে? যে তিনি আসলে মাথায় আঘাত পেয়েছেন। মাথার দিকেই কিন্তু আমাদের ইমেজটা চলে আসে, অর্থাৎ আমাদের ব্রেনে যে কমান্ড দেওয়া হয় সেই ব্রেনের কমান্ডে কিন্তু মাথার দিকেই আমরা যে ইমেজটা তৈরি হয় সেটাই প্রকাশ দেখতে পারি। কিন্তু যখন বলছেন যে তিনি গ্রামের মাথা, তাহলে গ্রামের মাথা, গ্রামের মাথা বললে কিন্তু এখানে এই যে মাথা বা হেড সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে না। গ্রামের মাথা বললে কি প্রকাশ পাচ্ছে? যে তিনি গ্রামের প্রধান। ফলে গ্রামের প্রধান আর মাথায় আঘাত দুটির মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে গ্রামের মাথা যখন বলছি এটির অর্থ দাঁড়াচ্ছে প্রধান বা গণ্যমান্য ব্যক্তি। ফলে একটা শব্দ যখন তার আক্ষরিক অর্থ প্রকাশ করছে, আক্ষরিক অর্থ মানে আবিধানিক অর্থ, অর্থাৎ অভিধান স্বীকৃত যে অর্থটা প্রকাশ করছে সেটি হচ্ছে বাচার্থ। আর লক্ষ্যার্থ কোনটি? লক্ষ্যার্থ হচ্ছে যখন তাকে আমরা বাক্যে ব্যবহার করছি, আমাদের শব্দ ব্যবহারের প্রবণতার উপরে এবং অর্থ প্রকাশের জন্য আমরা যে বাক্য গঠন করি সেখানে আমাদের শব্দ প্রয়োগের কৌশলের কারণে অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের অর্থের পরিবর্তনটা হয় এবং এই পরিবর্তনটাকে বলা হচ্ছে লক্ষ্যার্থ। ফলে বাগ অর্থ যেটি আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে বাক মানে কথা, কথার অর্থ কেমন হবে। কথার অর্থ সরাসরি আক্ষরিক অর্থেও হতে পারে, আবার কথার অর্থ পরিবর্তনশীল হয়েও কিন্তু হতে পারে। ফলে এই যে পার্থক্যটা সেটি কিন্তু আমাদের বুঝতে হবে এবং এটি বুঝতে পারলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের যে অর্থের যে পরিবর্তন সেটি অনেকটাই সংগঠিত হবে। খেয়াল করুন যে তিনি গ্রামের মাথা, এখানে কিন্তু লক্ষ্যার্থ, অর্থাৎ লক্ষ্যার্থের যে প্রয়োগ সেটি হয়েছে। আমরা এটি এখন মুছে দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি তিনি গ্রামের মাথা, এখানে এটি হচ্ছে লক্ষ্যার্থ।
লক্ষ্যার্থ। আর এখানে তিনি মাথায় আঘাত পেয়েছেন, সেটি হচ্ছে বাচ্যার্থ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে বাগ অর্থ হচ্ছে কথার অর্থ, এবং সেটি কখনো কখনো সরাসরি যা বলবো সেটিকে বোঝাবে, এবং কখনো কখনো পরিবর্তন হবে। এবং এই বাগ অর্থের বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন সময়ে ভাষার অর্থ পরিবর্তন ঘটে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। সেই বিষয়গুলো আমরা এখন দেখব। যেমন অর্থ প্রসার বলে একটি বিষয় রয়েছে, অর্থ প্রসার। তাহলে অর্থ প্রসার যদি বলি, প্রসারণ বিষয়টা কি? ধরুন আমার হাতে এই যে কলমটি দেখতে পাচ্ছেন, সেটিকে আমি যদি টেনে বড় করি এরকম, তার মানে কি প্রসারিত করলাম। আবার এটি যদি সংকুচিত করি তাহলে এরকম ছোট হয়ে যাচ্ছে। এই যে ছোট হয়ে যাচ্ছে সেটিকে কিন্তু আমরা সংকোচন বলছি। আর প্রসারণ কাকে বলছি? যখন সেটিকে আমরা বড় করছি, এবং বড় করে আমরা কিন্তু এই বোর্ডে লেখার জন্য, এখানে এটি নির্দেশ করার জন্য এই নির্দেশক কাঠি ব্যবহার করতে পারি। ফলে অর্থ যখন প্রসারিত হয়, অর্থাৎ তার যে স্বাভাবিক অর্থ থাকে, একটি অর্থ পূর্বে যে অর্থ প্রকাশ করত সেটির থেকে আরো বেশি বিস্তৃত। যেমন ধরুন একটা অর্থ সে এখানে ছিল, একটা শব্দের অর্থ পূর্বে, কিন্তু পরবর্তীতে গিয়ে সে আরো বড় পরিসরে কি করছে? অর্থটাকে প্রকাশ করছে, বেশি রেঞ্জটা কি অনেক বেশি নিয়ে নিচ্ছে। ফলে সেটি হচ্ছে প্রসারিত হচ্ছে, অর্থ প্রসারিত। যখন আমরা বলছি প্রসারিত হচ্ছে, যেমন অঞ্চল, খেয়াল করুন, অঞ্চল। তো অঞ্চল কথাটির যে অর্থ সেটি হচ্ছে আঁচল। অঞ্চল কথাটির অর্থ পূর্বে সেটি ছিল আঁচল বা শাড়ির পাড়। তাহলে এখানে আমরা লিখছি শাড়ির পাড়। শাড়ির পাড় কিরকম হয়? যে দেখুন, যে যখন এই যে শাড়ি এরকম দোকানদাররা দেখায়, এরকম কিন্তু পাড়টা আলাদা করে দেখানো হয়। তো দেখা যাচ্ছে যে এরকম এরকম ডিজাইন থাকে, এরকম ডিজাইন থাকে, এটা শাড়ির পাড়। তাহলে শাড়ির পাড় আর কতটুকু হয়? একটা শাড়ি কত ফিট হয়? তো দৈর্ঘ্য প্রস্থে কত ফিট হয়? তো যেখানে প্রস্থটা, তাহলে পাড়টা খুবই ছোট। কিন্তু যখন এই যে অঞ্চল থেকে অর্থ প্রসার হয়ে যাচ্ছে কি এলাকা, বর্তমানে দেখা যাচ্ছে যে অঞ্চল বলতে আমরা কি বুঝতে পারছি? ধরুন যে বাংলাদেশের খুলনা অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, ঢাকা অঞ্চল, তারপর বরিশাল অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল। অঞ্চল বললে শুধু সেই জেলা না, আশেপাশের একটা বড় জায়গা সহকে বোঝানো হয়। ফলে অঞ্চল বা আঁচল, আঁচল যে অর্থটা আমরা পাচ্ছিলাম যে শাড়ির পাড়, সেটি কি হয়ে যাচ্ছে? অঞ্চল, একটা এলাকা। তার শাড়ির পাড় তো আর এত বড় না, কিন্তু যখন বলা হচ্ছে ময়মনসিংহ অঞ্চল, তখন ময়মনসিংহের যে জেলাগুলো রয়েছে বিভাগের, সেগুলোকে কিন্তু এখানে নির্দেশ করছে। যেমন জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এরকম ভাবে কিন্তু বিভিন্ন একটা বিস্তৃত পরিসর বোঝানো হয়। তার মানে কি অর্থটা এখানে কি হয়ে গিয়েছে? প্রসারিত হয়ে গিয়েছে। প্রসারিত হয়ে গিয়েছে সেটির প্রমাণ কি? যে অঞ্চল এটা খুব ছোট্ট জায়গাকে নির্দেশ করত, আঁচল সেটি এখন একটা বড় জায়গাকে নির্দেশ করছে। ফলে অর্থ প্রসারের ক্ষেত্রে আমরা বলছি যে অঞ্চল, এটার অর্থের পার্থক্য রয়েছে। তাহলে এটি হচ্ছে বিস্তীর্ণ, বিস্তীর্ণ এলাকা, অনেক বড় এলাকাকে নির্দেশ করছে। ঠিক একইভাবে
আমরা আরেকটি উদাহরণ দেখব যে বর্ষ বর্ষ যখন বলছি, বর্ষ হচ্ছে পূর্ববর্তী অর্থ বর্ষাকাল, তাহলে বর্ষ এটা হচ্ছে বর্ষাকাল। কিন্তু এখন কি দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে বছর। তাহলে আপনারা খেয়াল করুন যে এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের মধ্যে যদি এরকম আমি ভাগ করি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাহলে গ্রীষ্ম, বর্ষা, এটি যদি বলি বর্ষা, তাহলে বর্ষা অংশটুকু খেয়াল করুন কতটুকু। বর্ষা অংশটুকু শুধুমাত্র এইটুকু অংশকে নির্দেশ করছে। বর্ষ বর্ষ পূর্ববর্তী অর্থ ছিল কি, বর্ষাকাল। বর্ষাকাল এটি যদি পুরো বছর হয়, তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি বলি এটি হচ্ছে বছর, বছরকে বিভিন্ন ঋতুতে ভাগ করেছি, তার মানে বর্ষাকাল অর্থ সংকুচিত ছিল, কিন্তু বর্ষ বলতে এখন বোঝানো হচ্ছে যে পুরো বছরটা, তার মানে পুরো বছরের মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই সবগুলো ঋতু আছে। ফলে এই জায়গাটা দেখেই কিন্তু স্পষ্ট যে এখানে ছোট রেঞ্জ বা বিস্তৃতি রয়েছে, সেটি আসলে বড় হয়ে যাচ্ছে। তার মানে কি, অর্থ ছড়িয়ে গেছে, নির্দিষ্ট জায়গা থেকে তার থেকে অনেক দূরে সরিয়ে গিয়েছে। ফলে এটিকে বলা হচ্ছে অর্থ প্রসার। যেহেতু অর্থ প্রসার আমরা পড়লাম, তাহলে অর্থ সংকুচনও হতে পারে। অর্থ সংকোচ, আমরা অর্থ সংকোচ দেখব। অর্থ সংকোচ সেটি কিরকম, যে দেখা যাচ্ছে যে এই যে আমি যে বললাম কিছুক্ষণ আগে, এটিকে আমি যদি বড় করি তাহলে এটি হচ্ছে প্রসারণ, এবং এটিকে আমি যখন ছোট করছি তার মানে সেটি কি, সংকুচন হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক এরকম ভাবে যখন আপনি একটা বৃত্ত, একটা শব্দের অর্থ এটাকে নির্দেশ করছেন, এই পুরো অর্থ থেকে যখন সে একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় ছোট হয়ে যাচ্ছে, এটি যদি বৃত্তচাপ বলি, তাহলে দেখুন পুরো জায়গা জুড়ে যে ছিল তার অর্থ ছোট হয়ে যাচ্ছে যখন, সেটিকে বলা হচ্ছে অর্থ সংকোচ। তাহলে অর্থ সংকোচের ক্ষেত্রে আমরা দেখি যে ধরুন যে মৃগ শব্দের অর্থ কি বোঝাচ্ছে, যে সকল পশু, সকল পশু, সকল ধরনের পশু আছে। তো সকল ধরনের পশু যদি আমরা নির্দেশ করি মৃগ দিয়ে, সেটি আগের অর্থ ছিল সকল পশু, অর্থাৎ এখানে যত রকমের হাতি, ঘোড়া, তারপর খরগোশ, টিকটিকি, গিরগিটি, দেখা যাচ্ছে যে হাতি, ঘোড়া, জিরাফ, যত পশু রয়েছে, গরু, মহিষ, সবকিছু মিলে হচ্ছে এই মৃগ শব্দটার অর্থ ছিল। কিন্তু যখন আপনি একে সংকুচিত করে ফেলছেন, শুধুমাত্র এখানে মৃগ বলতে যে হরিণকে বোঝানো হচ্ছে, তো দেখা যাচ্ছে যে মৃগরাজ প্রভৃতি অর্থে এটি ছিল, আর এখন কি বোঝানো হচ্ছে, যে একটি মাত্র পশুকে বোঝানো হচ্ছে। তাহলে এটিকে যদি বলি হরিণ শাবক, যদি বলি, অর্থাৎ পুরো অংশটা তার থেকে ছোট হয়ে সে কি হচ্ছে, অর্থের এখানে সংকোচন হচ্ছে। পশু বললে সব পশুকে বোঝানো হচ্ছে, সব পশু, এরকম অসংখ্য পশু রয়েছে বনের মধ্যে, কিন্তু অসংখ্য পশু থেকে শুধুমাত্র একটা দিকে চলে আসছে, তার মানে 1000 যদি পশু থাকে, 1000 পশুর মধ্যে একটাতে চলে আসছে, তার মানে কি, সংকুচন হয়েছে। ঠিক এরকম ভাবে আমরা আরো উদাহরণ দেখব, যে অর্থের উন্নতিটা কোন দিকে বোঝাচ্ছে সেটি আমরা দেখব। অর্থের উন্নতি
উন্নতি বলতে কি বোঝানো হচ্ছে? উন্নতি এবং অর্থ প্রসারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ অর্থ প্রসার, অর্থের উন্নতি আর অর্থ প্রসার পার্থক্য রয়েছে। প্রসার মানে হচ্ছে তার যে লেন্থ, দৈর্ঘ্য, এলাকা, লেন্থ, দৈর্ঘ্য, এলাকা, এটার সাথে জড়িত রয়েছে অর্থ প্রসার। অর্থাৎ সে যেখানে ছিল সেখান থেকে আরো বড় হবে, এটা হচ্ছে প্রসার। কিন্তু উন্নতি মানে কি? উন্নতির গ্রাফ কিন্তু উপর দিকে যায়, ঠিক আছে? উন্নতির গ্রাফ উপর দিকে যায়, আর প্রসার কিন্তু এই যে এদিকে প্রসারিত করা হচ্ছে, এটিকে বোঝাচ্ছে। তো উন্নতি ক্ষেত্রে কোনটি আমরা বলছি? যেমন অপরূপ, অপরূপ, দেখুন অপরূপ, অপরূপ শব্দটা, অপসংস্কৃতি একটা শব্দ লিখি, অপসংস্কৃতি। তাহলে এটি যদি সংস্কৃতি হয়, তাহলে এই সংস্কৃতির একটা দিক হচ্ছে অপসংস্কৃতি। তার মানে অপ হচ্ছে নেতিবাচক, নেতিবাচক অর্থ প্রকাশ করে। কিন্তু যখন আমরা বলছি যে অপরূপ, দেখুন অপরূপ অর্থাৎ পূর্বে সে ছিল মাইনাস পয়েন্টে, +1, +2, +3, +4, এটা যদি 0 দেই, -1, -2, -3, -4। ধরা যাক যে অপরূপ শব্দটির যে অর্থ, অপ যদি আমরা উপসর্গটা খেয়াল করি তাহলে হচ্ছে বাজে সংস্কৃত, বাজে সংস্কৃতি। তাহলে এখানে যদি থাকে অপরূপ, অপসংস্কৃতি যদি এখানে থাকে, তাহলে এটি অর্থ পরিবর্তন হয়ে যদি এখানে যায়, তাহলে আমরা সেটিকে কি বলছি? যে দেখুন অর্থের উন্নতি হয়েছে। তার মানে কি? সে নেগেটিভ থেকে 0-তে এসেছে, তারপর পজিটিভ দিকে গিয়েছে। তাহলে এটিকে আমরা বলবো অর্থের উন্নতি, অপরূপ, যে রূপের তুলনা নেই। কিন্তু আসলে এটি প্রথম দিকে যে অর্থ ছিল সেটি হচ্ছে বাজে রূপ, যেটার দিকে আসলে তাকানিরই কথা না, সেটি হচ্ছে অপরূপ, অর্থাৎ নিকৃষ্ট, বাজে যে রূপ। তাহলে দেখুন নিকৃষ্ট, বাজে রূপ, সেটিকে আমরা মাইনাস বা ঋণাত্মক দিয়ে প্রকাশ করেছি। কিন্তু যখন সে অপরূপ অর্থ বর্তমানে কি প্রকাশ করছে? যে রূপের তুলনা নেই, বা যে রূপ মানে মনে মানুষ ভুলতে পারে না, ঠিক এরকম। তাহলে অপরূপ যখন আমরা বলছি, সেক্ষেত্রে কি প্রকাশ হচ্ছে? যে এখানে সংস্কৃতির ক্ষেত্রে আমরা পাচ্ছি যে অপসংস্কৃতি নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার অপরূপ পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। এই ক্ষেত্রে অপ যে উদাহরণ রয়েছে, সেই অপ যে উপসর্গ রয়েছে, সেই উপসর্গের কারণে কিন্তু এটি আসলে পাল্টে যাচ্ছে, অর্থ অনেকটাই পাল্টে যাচ্ছে, এবং সেটি ইতিবাচক দিকে কিন্তু ডাইভার্ট হচ্ছে। ফলে সেটিকে আমরা বলছি যে অর্থের উন্নতি। তারপর সাহস শব্দের পূর্বতন অর্থ চুরি, ডাকাতি। তাহলে সাহস, সাহস শব্দটির আগের অর্থ হচ্ছে চুরি বা ডাকাতি, আর এখন কি অর্থ? এখন হচ্ছে যে নির্ভীকতা, অর্থাৎ সে নির্ভীক মানুষ, সাহসী মানুষ। যখন আমরা বলছি নির্ভীক অর্থ প্রকাশ করছে, তাহলে দেখুন চুরি, ডাকাতি নেগেটিভ দিক, এটি কি নেগেটিভ দিক, আর এটা হচ্ছে পজিটিভ দিক। ফলে নির্ভীকতা, এই পজিটিভ দিকে অর্থের ট্রান্সফরমেশন ঘটেছে বলে সেটিকে আমরা বলছি যে অর্থের উন্নতি। যেহেতু অর্থের উন্নতি রয়েছে, তাহলে অর্থের অবনতিও রয়েছে, অর্থের অবনতি রয়েছে। ফলে
অবনতি যদি আমরা খেয়াল করি কিরকম, ধরেন একটা অর্থ এখানে আজ রয়েছে, এই জায়গায় রয়েছে, সেই অর্থটা নিচে নেমে এখানে চলে আসছে, নেগেটিভ দিকে চলে আসছে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে চলে আসছে, তাহলে সেটি অর্থের অবনতি। অবনতি মানে কি? খারাপ দিকে যাওয়া। আর উন্নতি মানে হচ্ছে ভালোর দিকে যাওয়া। ফলে অর্থের অবনতি যখন বলছি তখন আমরা যেমন দ্বন্দ্ব, এটার অর্থ ছিল কি? মিলন। কিন্তু এখন কি হচ্ছে? দ্বন্দ্ব মানে বিরোধ। তার মানে আগে পজিটিভ অর্থ ছিল, এই পজিটিভ অর্থ থেকে সে আসলে এখন কোথায় চলে এসছে? নেগেটিভ অর্থে চলে আসছে। অর্থাৎ সে এখানে তার যে অর্থ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তার অবনতি হয়েছে। যেমন মানুষ বলে না যে দিন দিন মানুষের উন্নতি হয়, তোমার কেন অবনতি হচ্ছে? তাহলে অবনতি কেন হচ্ছে? যে সে আসলে যে অর্থকে ধারণ করত সেই অর্থ থেকে সে সরে এসে অন্য অর্থ প্রকাশ করছে, যেটি নেতিবাচক দিকেই গিয়েছে। ফলে অর্থের অবনতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরো একটি এখানে অর্থ হতে পারত, সেটি হচ্ছে জ্যাঠামি। জ্যাঠা সংশ্লিষ্ট সম্মানিত হতে পারত, কিন্তু এখন কি হচ্ছে? জ্যাঠামি। জ্যাঠামি, জ্যাঠা কাকে বলা হয়? জ্যাঠা হচ্ছে বাবার যে বড় ভাই তাকে জ্যাঠা, অর্থাৎ সম্মানিত ব্যক্তি। তার মানে কি? তাকে সম্মান করতে হবে। তো জ্যাঠা বাবার বড় ভাই, তার মানে বিশাল একটা সম্মানের জায়গা জুড়ে সে রয়েছে। কিন্তু জ্যাঠামি বলতে যখন আমরা এখন বুঝাচ্ছি যে পাকামি, যে ছেলেটি জ্যাঠামি এখনো গেল না, অর্থাৎ তার বয়সের তুলনায়, তার সামর্থ্যের তুলনায় সে অন্য দিকের বা তার যে অপ্রাসঙ্গিক বিষয় সেদিকে তার মনোযোগ, কথাবার্তা বয়সের তুলনায় তার পোস্ট পজিশন বা তার যে পরিবারে অবস্থান, সেই অবস্থান থেকে যখন সে সরে গিয়ে দেখা যাচ্ছে বড়দের বিষয় নিয়ে কথা বলে বা বড়দের মতো আচরণ করে, তখন সেটিকে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে পাকামি করো না, যে ছেলেটি জ্যাঠামি আর গেল না। অর্থাৎ ছেলেটি জ্যাঠামি গেল না মানে পাকামি আর গেল না। তো এরকম ভাবে কিন্তু এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের অবনতি ঘটে। অর্থাৎ এখানে ভালো ছিল, এটি নেতিবাচক দিকে ট্রান্সফরমেশন ঘটেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি অর্থের অবনতি হচ্ছে এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, আর অর্থের উন্নতি হচ্ছে নেগেটিভ দিকে থেকে অর্থ পজিটিভ দিকে যাবে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে সংকুচিত এবং প্রসার। প্রসার মানে বড় হবে, যে অর্থ প্রকাশ করবে যে এলাকা, অর্থ প্রসারের সাথে যেন অর্থের উন্নতির ঝামেলা না বাজে, এটাই আমাদের বুঝতে হবে। আবার অর্থের অবনতির সাথে অর্থ সংকুচের ঝামেলা তৈরি হতে পারে। এটা বোঝার বিষয় হচ্ছে যখন সংকুচন এবং প্রসারণ আসবে তখন সেটা লেন্থ, দৈর্ঘ্য দিয়ে আমরা চিন্তা করব। যখন দৈর্ঘ্য দিয়ে চিন্তা করব তখন কিন্তু আমাদের এই বিষয়টা সহজে মনে আসবে। আর এরপর আমরা আরেকটি বিষয় দেখব যে অর্থ বদল। অর্থ বদল, এটি খুব ইম্পর্টেন্ট। অর্থের সংকুচন প্রসারণের ফলে কখনো কখনো শব্দের অর্থটি এমন দূরবর্তী হয়ে যায়, মানে সে হাঁটছে, ধরুন যে একজন ব্যক্তি এখানে হাঁটছে, হাঁটতে 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 অনেক দূর চলে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। প্রথম প্রথম দেখা যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তাকে আর দেখাই যাচ্ছে না, অর্থাৎ অনেক দূর সরে গিয়েছে। এবং এই যে সংকুচন প্রসারণ বা উন্নতি অবনতি, এই সব কিছুর কারণেই কিন্তু অর্থের বদল ঘটে থাকে। ফলে এখন আমরা যদি দেখি যে পাষণ্ড, পাষণ্ড, পাষণ্ড শব্দের অর্থ আসলে কি বোঝাচ্ছে? যে পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়। কিন্তু খেয়াল করুন যে পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায়, কিন্তু বর্তমান অর্থ কি দাঁড়াচ্ছে? যে বর্তমান অর্থ বলতে বোঝাচ্ছে যে কঠিন বা নির্মম। ফলে
আমরা যে বলি যে নির্মম, পাষণ্ড, ছেলেটি পাষণ্ড মানে দয়ামায়াহীন, দয়ামায়াহীন বা নিষ্ঠুর, নিষ্ঠুর প্রকৃতির লোক। ফলে কোথায় ছিল ধর্ম সম্প্রদায়, আর এখানে হয়ে গিয়েছে নিষ্ঠুর। তার মানে কিন্তু এখানে বদল ঘটেছে, এটি খুব ইম্পর্টেন্ট। বদল, পুরোপুরি অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে একটা অর্থের উন্নতি অবনতি বলতে কি বোঝাচ্ছে, সে যেখানে ছিল সেখান থেকেই উন্নতি করেছে। ধরা যাক একজন শিক্ষার্থী ক্লাস 9-এ পড়ে, সেই শিক্ষার্থী অর্ধবার্ষিক পরীক্ষায় যে রেজাল্ট করেছে তার দেখা যাচ্ছে বার্ষিক পরীক্ষায় তার থেকে ভালো রেজাল্ট করেছে, তাহলে সেটিকে বলা হচ্ছে অর্থ, অর্থ উন্নতি। আর যদি তার রেজাল্ট আরো খারাপ হয় তাহলে সেটি অবনতি। কিন্তু অর্থ বদল বলতে কি বোঝানো হচ্ছে, যে সে পরীক্ষায় দেয় নাই, তার মানে তার কি একেবারে পুরোপুরি অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে অর্থ বদল বলতে বোঝাচ্ছে যে আগে যে অর্থ ছিল তা পুরোপুরি চেঞ্জ হয়ে নতুন একটা অর্থ প্রকাশিত হবে বা গ্রহণ করবে। যেমন গবাক্ষ, আরেকটি শব্দ আমরা লিখব যে গবাক্ষ, এটি সন্ধি বিচ্ছেদ করলে হয় গো যোগ অক্ষ। তাহলে গো যোগ অক্ষ, এটির অর্থ কি দাঁড়াচ্ছে, যে গবাক্ষ শব্দের অর্থ হচ্ছে গরুর চোখ, গরুর চোখ। তাহলে সেটি এখন গবাক্ষ অর্থ হয়েছে জানালা। তাহলে দেখুন কোথায় গরুর চোখ আর কোথায় এটি জানালা, পুরোপুরি অর্থের পরিবর্তনটা এখানে ঘটেছে। তাহলে গরুর চোখ ভিন্ন বিষয়, জানালা ভিন্ন বিষয়। কিন্তু যখন শাড়ির পার আমরা পড়েছিলাম, শাড়ির পার এইটুক জায়গা জুড়ে আছে, সেটা বাদ দিয়ে একটা মানচিত্রের মধ্যে মনে করেন যে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ পুরো একটা এলাকা অঞ্চলকে বোঝাচ্ছে। আর এখানে হচ্ছে পুরোপুরি অর্থ পাল্টে যাচ্ছে, পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে। ফলে এখানে আমাদের কিন্তু এই ধরনের যে অর্থের তারতম্য সেটিকে কিন্তু আমাদের বুঝতে পারবো সহজেই। তার মানে বাগ অর্থ যে সম্পর্কিত আলোচনায় একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে একটা হচ্ছে বাচার্থ, আরেকটি হচ্ছে লক্ষ্যার্থ। বাচার্থ কি, যেটি সরাসরি অর্থ প্রকাশ করে, যেমন তিনি মাথায় আঘাত পেয়েছেন, অর্থাৎ মাথা সেটিকে নির্দেশ করা হচ্ছে। কিন্তু যখন বলা হচ্ছে যে তিনি গ্রামের মাথা, অর্থাৎ গ্রামের প্রধান। আবার বলতে পারি আমরা যে পথের মাথা, পথের মাথায় দেখা হবে, পথের মাথায় দেখা হবে। তাহলে পথের মাথা বলতে কি বোঝানো হচ্ছে, পথের মাথা বলতে বোঝানো হচ্ছে যে একটা প্রান্ত, ধরা যাক এরকম পথ, এরকম এরকম একটা ক্রসিং রয়েছে, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, চতুর্দিকে রাস্তা। এখন বলছে যে পথের মাথায় এই জায়গাটাতে দেখা হবে। তার মানে কি, এখানে পথের মাথা বলতে এখানে প্রান্তকে বোঝানো হচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এর মধ্য দিয়েই কিন্তু আমাদের আজকের ক্লাস শেষ হতে যাচ্ছে। এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা এরপরে উত্তর করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।